ভাবতে না চাইলেও সবকিছু একাই ভাবনাতে চলে আসছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। আসলে মায়ের কাছে আমার ফ্ল্যাটের অন্য একটা চাবি আছে, তাই ভিতরে ঢুকতে সমস্যা হয় না। এই ভাইয়া উঠে যা, 8টা 20 বেজে গেছে। হেই যা তো, ঘুমোতে দে। ভাইয়া না উঠলে মাকে ডেকে নিয়ে আসি, আর তোর অফিসে লেট হয়ে যাবে তো। কয়টা বাজে? 8টা 22 বাজে। নীলার কথা শুনে ঘুম একাই চলে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মা সব খাবার টেবিলে রেখে বসে আছে। আমাকে দেখি মা বলল, কি রে, তুই রাতে ঘুমাস কখন? কেন মা? 10টার দিকে। তাহলে উঠতে এত লেট হলো কেন? আসলে মা রাতে এখন ঘুম অনেক ভালো হয়, তার জন্যই হয়তো। নাকি ভাইয়া কাউকে নিয়ে স্বপ্ন দেখিস? মায়ের খাবি? তুই একটা বিয়ে করলে তো পারিস, আমাকে এত সকালে এখানে আসতে হতো না। মা বললাম তো আগে অফিসের সব কিছু বুঝে নেই, তারপর বিয়ে করে বাসায় থাকবো। আর তোমার এখানে আসতে সমস্যা হলে এসো না। হয়েছে, আর এত ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি অফিসে যা। তারপর খাওয়া শেষ করে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। আজকে 2 মিনিট আগে আসতে পারলাম। বাইক রেখে ভেতরে যাওয়ার পথে তিথি আর সামিরার সাথে দেখা। হাই। হাই নীল। কিন্তু সামিরাকে দেখে সবসময়ের মতো স্বাভাবিক মনে হলো, আর আমার সাথে কথা বলারও তেমন আগ্রহ নেই। কিন্তু সামিরাকে কেমন করে বুঝাই, তোমার কথা ভাবতেই আমার নির্ঘুম রাত কাটে। কিন্তু তাদের সাথেই অফিসের ভিতরে গেলাম, গিয়ে দেখি নাইমা চলে আসছে। তারপর নাইমার সাথে কিছু কথা বলে কাজে মন দিলাম। তারপর মনে হলো বাবার সাথে আমার প্রমোশনের কথা বলতে হবে। প্রমোশন হলে সামিরার সাথে বেশি সময় থাকতে পারবো, আর আমার যে সামিরাকে ভালো লাগে তা বোঝাতে পারবো। তাই বাবার রুমে গেলাম। স্যার আসতে পারি? আসো। বাবা ব্যস্ত নাকি? না, বল কি বলবি। আসলে বাবা আমি প্রমোশন নিতে চাইছিলাম। প্রমোশন দিবে? এত প্রমোশন বাদ দিয়ে এই চেয়ারের দায়িত্ব নিয়ে নাও, আর ছেলের মুখে বাবা ডাকটাও শুনতে হবে না আমাকে। বাবা আগে তো একটু চাপ নিতে শিখি, তারপর তোমাকে ফুল রেস্ট দিয়ে আমি সব সামলে নিব। তা হঠাৎ প্রমোশনের দরকার হবে কেন তোমার? বাবা একটা লক্ষ্য আছে, যা তোমাকে পরে জানাবো। আচ্ছা, সামনের মাসেই তুমি প্রমোশন পেয়ে যাবে। ধন্যবাদ বাবা। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা। আমি জানি বাবা আমাকে প্রমোশনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না। আর মাত্র 12 দিন আছে এই মাসে, তারপরে আমার প্রমোশন হয়ে যাবে, আর সামিরের সাথে কাজ করতে পারবো। এগুলো ভাবতে ভাবতে কেবিনে চলে আসলাম। আমাকে হাসি মুখে দেখে নাইমা জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীল, তুমি এত খুশি? তবে কারণ পরে বলবো, এখন না। আচ্ছা। তারপর কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চ করে আড্ডা দিয়ে আবার কাজ করলাম। মাঝে একবার তিথি আমাকে কফি দিয়ে গিয়েছিল। আমি তিথি ব্যাপারটা বুঝতে পারি না। অফিস শেষে আজকে সবাই আমি ফুচকা খাওয়ালাম। তারপর ফ্ল্যাটে এসে রাফিনকে আমার প্ল্যানের কথা জানালাম। রাফিন সম্মতি দিল, আর অপেক্ষা করতে লাগলাম কবেই মাসটা শেষ হবে। এই প্রথম আমি এত সময় অপেক্ষা করব। এভাবে প্রতিদিন কাজ করতে থাকলাম, আর সামিরাকে বোঝানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু এতে তেমন লাভ হলো। অবশেষে 11 দিন শেষ হয়ে গেল। আজকে কাজের সময় বাবা আমাকে তার রুমে ডেকে নিয়ে প্রমোশন লেটারটা দিয়ে দিল। আমি তো এখন অনেক খুশি। তারপর লাঞ্চের সময় সবাইকে আমার প্রমোশনের কথা জানালাম। সবাই অনেক খুশি, তবে তিথিকে দেখে মনে হলো আমার থেকে তিথি বেশি খুশি। আর আমার প্রমোশন উপলক্ষে আমাকে সবাইকে লাঞ্চ করালাম, আর অফিসে এসে ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম। এই প্রথম সামিরা আমার সাথে আগে কথা বলল। ফুচকা খাওয়া শেষে মিষ্টি নিয়ে বাসায় গেলাম, সবাইকে মিষ্টি খাওয়ালাম আর প্রমোশনের কথা বললাম। এই কথা শুনে নীলা বলল, ভাইয়া আমাকে কিন্তু কালকে শপিংয়ে নিয়ে যেতে হবে। যথা আজ্ঞা আপুমনি। এই তো আমার কিউট ভাইয়া। তারপর রাতে খাবার শেষে ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে এসে রাফিন, জনি আর সুমনকে কল দিয়ে আসতে বললাম, কারণ কালকে অফিস বন্ধ। আজকে রাতে সবাই জমিয়ে আড্ডা দিব। রাত 9টার দিকে ওরা সবাই আসলো। তারপর জমিয়ে আড্ডা দিলাম, মুভি দেখলাম। রাত 1টার দিকে ওরা সবাই চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। যাই আজকে ঘুমাই। গুড নাইট। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। এই ভাইয়া উঠে যা। এই যা তো, সকাল সকাল বিরক্ত করিস না। এখন 10টা বাজে, মা আর বাবা তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। এই কথা শুনে আর না উঠে পারলাম না। নীলা, বাবা কখন আসছে? এই তো মাত্র 20 মিনিট আগে। তো আমাকে আরো আগে ডাকবি না? আমার নবাবজাদার ঘুম কি ভাঙলো? হ্যাঁ, মাদার অফ নবাবজাদা, আমি তো উঠেই গেছি। 5
ফাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তোর বাবা এসে অপেক্ষা করতেছে, আর তুই গরুর মতো ঘুমাইতেছিস। এই কথা বলেই মা চলে গেল। হ্যাঁ, নীলা হাসছে। কিরে, শাকচুন্নির মতো হাসিস কেন? ভাইয়া! তারপর আমার দিকে তেড়ে আসতে নিলেই আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। কি আব্বাজান, এত লেট করে উঠলেন? বাবা, আজকে শুক্রবার তো, তাই একটু আরাম করে ঘুমিয়ে নিলাম। ও আচ্ছা, তবে কালকে থেকে তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ বাবা, জানি তো। এমন কথা বলতেই সকালের খাবার খাওয়া শেষ করলাম। তারপর আবার 4 জন মিলে লুডো খেলতে লাগলাম। এমন সময় খুব কম পাওয়া যায়, তাই একটু মজা করার জন্য খেলাটা শুরু করলাম। আমি আর বাবা এক জোড়া এবং মা আর নীলা এক জোড়া। অবশেষে আমরা জিতে গেলাম। তারপর আজান দিলে আমি আর বাবা নামাজ পড়তে গেলাম। মা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল, আর নীলা গেমস নিয়ে। নীলা আবার পাবজি গেম খেলে। নামাজ শেষ করে এসে একটু রেস্ট নিয়ে দুপুরে খাবার শেষ করলাম। তারপর পরে শুরু হলো নীলার জ্বালাতন। ভাইয়া, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কেন? যেন আমি কিছুই জানি না। কেন মানে? তুই কালকে কি বলেছিলি? কাকে কি বলেছিলাম? ভাইয়া! আমি কিন্তু আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। আরে আমার পিচ্চি বোন রে, থাক, আর কান্না করতে হবে না। যা, রেডি হয়ে আয়। আমি রেডি। আচ্ছা, 10 মিনিট অপেক্ষা কর, আমি 1 ঘন্টা পরে আসছি। ভাইয়া, 10 মিনিট থেকে 1 মিনিট বেশি লাগলে কিন্তু আমি এইখানে থেকে চলে যাব। আচ্ছা, তোকে যেতে হবে না। তারপর আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেলাম। নীলাও মায়ের মতো অনেকটাই রাগী। তারপর রেডি বের হলাম। শুক্রবারের দিনও বাবা আর মা ঘুরতে বের হয়। আগে কোথায় যাবি? আগে ঘুরবো। তারপর নীলার কথা মতো ঘুরতে থাকলাম। সন্ধ্যার একটু আগে শপিং করতে মলে গেলাম। নীলা ওর সব পছন্দের জিনিস কিনছে, আর আমি বাহিরে দাঁড়িয়ে আছি। এমন সময় পাশের থেকে কে যেন ডাক দিল। পাশে ফিরে দেখি তিথি, নাইম আর সামিরা একসাথে। আমি তো সামিরাকে দেখেই আবার ক্রাশ খেলাম। তবে সবাইকে দেখেই ক্রাশ খাওয়া যায়, হালাই দিল লুচ্চা। তোমরা এখানে? হ্যাঁ, শপিং করতে আসলাম। তো তুমি এইখানে কি করো? গপ নিয়ে আসছো নাকি? আরে না, ছোট বোনকে নিয়ে আসছি। তো তোমার ছোট বোন কোথায়? এই রে, এখন তো কেসকে যাব। নীলাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে না, কারণ আপনারা ভালো করেই জানেন। আই, কি হলো? কি ভাবো এত? না, কিছু না। আসলে আমার ছোট বোন তো বাসায় চলে গেছে। তো চল কফি খাই সবাই মিলে। আমি যে এখন ওদের কি বলি সেটা ভেবে পাচ্ছি না। নীল, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? না, তবে আমার বন্ধুরা কল দিয়ে দ্রুত দেখা করতে বলছে। আবার তোমাদেরকে কেমন করে না বলি, এটা নিয়ে ভাবছি। আরে, এই ব্যাপার, সমস্যা নাই, অন্য একদিন খাওয়ানো যাবে। হ্যাঁ, আজকে আমরা এমনিতেই এখন বের হয়েই যাব। অনেক সময় বাসা থেকে বের হয়েছি। আমি ওদের কথা শুনে হাফ থেকে বাঁচলাম। তো বাই, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, আমাকে ছেড়ে তো আগেই প্রমোশন পেয়ে গেলে। আরে তোমার প্রমোশনটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এত ভেবো না। দোয়া করো। তারপর ওদের বিদায় করে দিয়ে নীলার কাছে গেলাম। কিরে, তোর শপিং শেষ হলো? হ্যাঁ ভাইয়া। তারপর মা আর বাবার জন্য কিছু শপিং করে বিল দিয়ে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে মা বাবাকে তাদের গিফট দিলাম, আর নীলা তার সব ড্রেস দেখালো। তারপর সবাই মিলে রাতের খাবার খেলাম। খাবার খাওয়া শেষে ফ্ল্যাটে ফিরে আসলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম, আর ভাবতে লাগলাম কেমন করে সামিরাকে প্রপোজ করব। কিন্তু সামিরার সামনে গেলেই তো সব ভাবনার কথা প্যাচ লেগে যায়, শুধু সামিরার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। তারপর না ভেবেই সামিরাকে কল দিলাম। সামিরা রিসিভ করে। হ্যালো, কি বলছেন? আমার নাম্বার চিনতে পারলে না? ও, তুমি? হ্যাঁ, বলো, কি জন্য কল দিলে? কেন, আমি কি কল দিতে পারি না? দরকার ছাড়া তো কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও আচ্ছা, ভালো থাকেন। এই কথা শুনে কিছুটা খারাপ লাগলো, তাই কল রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম, সামিরা সবার সাথেই জেদ দেখায়, কারোর সাথে নিজের প্রয়োজন ছাড়া কথা বলে না। নিজের সুন্দরতা নিয়ে অহংকার করে নাকি? এসব ভাবতে ভাবতে দেখি ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখি তিথি কল দিয়েছে। তারপর রিসিভ করলাম। তিথির সাথে অনেক সময় কথা হলো। তিথি ব্যবহারে মাঝে মাঝে অবাক হই, দেখে মনে হয় আমি ওর বয়ফ্রেন্ড। না, এত কিছু ভাবতে পারছি না। আগে সামিরাকে নিয়ে ভাবতে হবে। আমি সামিরাকে প্রপোজ করতেই হবে। তারপর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম, আর ভাবতে লাগলাম
কিছু সময় পর, হো, এই আইডিয়াটাই অনেক কাজে দিবে, আর আইডিয়াটা খারাপ না। তারপর আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। কালকে থেকে আইডিয়াটা কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সামিরাকে প্রপোজ করতে হবে। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। আজকে মা আসেনি মনে হয়। খাবার টেবিলে গিয়ে দেখি খাবার রাখা আছে, হয়তো ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর সকালের খাবার খেয়ে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। আজকে থেকে আমার দায়িত্ব বেশি হয়ে যাবে, তবে ভালো লাগছে এই ভেবে যে সামিরার সাথে আরও বেশি সময় কাটাতে পারবো আর আমার মনের কথা বোঝাতে পারবো। এসে ভাবতে ভাবতে বাইক রেখে অফিসের মধ্যে প্রবেশ করলাম। তারপর সরাসরি বাবার রুমে চলে গেলাম। গিয়ে নক করলাম। আমাকে দেখি বাবা ভিতরে যেতে বললেন। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তারপর বাবার সাথে কথা বলতে লাগলাম। বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার আমাকে নিয়ে নতুন কেবিনে বসিয়ে দিলেন আর আমার কাজগুলো বুঝিয়ে দিয়ে গেলেন। আমার কেবিনটা তিথি আর সামিরার পাশেই, নাহিদার থেকে একটু দূরে, কিন্তু নাহিদা ভালোভাবে কিছু দেখা যায়।